নেভি সিল এই নামটা শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া বলতে গেলে একেবারেই অসম্ভব। আপনি যদি বলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মোস্ট স্কিলফুল মিলিটারি কমান্ডো কারা, তাহলে জেনে নিন আমেরিকান নেভি সিলের নাম থাকবে টপ লিস্টে। আর আজকের এই পুরো ভিডিও জুড়েই থাকছে এই নেভি সিলেরই ভয়ানক এক মিশনের কাহিনী। এখানে আমরা দেখতে পাবো কিভাবে তারা একজন সিআইএ এজেন্টকে রেস্কিউ করতে গিয়ে ফেসে যায় মেক্সিকান স্মাগলারদের কাছে। মারাত্মক লেভেলের অ্যাকশন ও দুর্ধর্ষ স্নাইপিং এবং থ্রিলারে ভরপুর এই মারদাঙ্গা মুভিটিতে যারা স্নাইপার এবং রেস্কিউ মিশন বা যুদ্ধ মুভি পছন্দ করেন তাদের জন্য এইটা একদম একটা মাস্টারপিস মুভি। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন মাস্টারপিস এই মুভিটির মাস্টারপিস এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই নেভি সিল 7 টিম আমেরিকান সান্দিয়াগো সিটিতে স্কাই ড্রাইভিং প্র্যাকটিস করছে, কারণ নেভি সিলের সদস্যদের সকল ধরনের ট্রেনিং এর প্রয়োজন পড়ে, হোক সেটা আকাশে কিংবা পানির নিচে। এরপর মুভি সিন শিফট হয় ফিলিপাইনে। সেখানে আমরা একটি আইসক্রিম ভ্যানকে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে দেখি। এরপর সেই ভ্যানটি একটি স্কুলে গিয়ে পৌঁছায় যেখানে ফিলিপাইনে নিয়োজিত আমেরিকান অ্যাম্বাসেডরের ছেলে পড়তো। আইসক্রিমের ভ্যানটি দেখে সেখানে থাকা সকল বাচ্চারা সেই ভ্যানটিকে ঘিরে ধরে। এরপর সেখানে আমেরিকার অ্যাম্বাসেডরও তার ছেলেকে নিতে সেখানে উপস্থিত হয় আর তার ছেলে বায়না ধরে আইসক্রিম কিনে দেওয়ার জন্য। তো ছেলের বায়না পূরণ করতে অ্যাম্বাসেডর সেই আইসক্রিম ভ্যানটির কাছে পৌঁছায় আর ঠিক তখনই সেই ভ্যানে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে, যার ফলে সেখানে থাকা সকল বাচ্চাদের সাথে সাথেও আমেরিকান অ্যাম্বাসেডরও মারা যায়। আসলে এই বোমা বিস্ফোরণে সাবল নামের একজন রাশিয়ান লোকের হাত ছিল, কিন্তু সে কেন এটা করেছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সিন এবার শিফট হয়ে একটি আমেরিকান রেস্টুরেন্টে চলে যায়। সেখানে আমরা দুজন আমেরিকান নেভি সিল সদস্যকে দেখতে পাই যাদের নাম লেফটেন্যান্ট রক এবং স্পেশাল অপারেশন কমান্ডার ডেভ। দুজনেই ইতিমধ্যে ফিলিপাইনে ঘটে যাওয়া সেই খবর শুনছে, কিন্তু আজ তাদের সেদিকে কোনো মন নেই, কারণ ডেভ জানতে পারে যে ইতিমধ্যে রক বাবা হতে চলেছে। আর এই সুখবরের কারণেই ডেভ তাকে অভিনন্দন জানায়। রক জানায় এই উপলক্ষে আমি একটি পার্টির আয়োজন করেছি বিচে, সেখানে তুমি আর তোমার ফ্যামিলি অ্যাটেন্ড করবে। সেখানে একসাথে আমরা একটি দিন ফ্যামিলি নিয়ে কাটাবো। ডেভ তার অফারে রাজি হলে পরের দিনই তারা সবাই মিলে বিচে চলে যায় আর সার্ফিং করে খুব ভালো একটা সময় কাটায়। আসলে তাদেরকে কিছুদিনের মধ্যেই আবারও একটা মিশনে যেতে হবে, তাই আজকের সম্পূর্ণ দিনটাই ফ্যামিলির জন্য বরাদ্দ রাখে তারা। বিদায়ের দিনে রক তার সন্তান সম্ভাবনা স্ত্রীর কাছে আবারও ফিরে আসার প্রতিজ্ঞা করে তার কাছ থেকে বিদায় নেয়। এইবার মুভি সিন শিফট হয় কোস্টারিকাতে। সেখানে আমরা একটি অরফেনেজে ক্রিস্টো নামের একজন বড় চুলওয়ালা লোককে দেখতে পাই। তাকে দেখা যায় বাচ্চাদের সাথে খুব ভালো সময় পার করতে। এই অরফানেজে লিসা মরিস নামের একজন নার্স ছিল। সে ক্রিস্টোকে দেখে হাসি মুখে তাকে স্বাগত জানায়। আসলে ক্রিস্টো ছিল একজন বিহার ড্রাগ মাফিয়া, যে কিনা কয়েক বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করছে যাতে করে আমজনতার মাঝে তার পপুলারিটি সে বাড়াতে পারে। আর অন্যদিকে লিসাও কিন্তু বাস্তবে নার্স ছিল না, সে ছিল একজন আন্ডারকভার সিআইএ এজেন্ট, যে কিনা 2 বছর ধরেই এই ক্রিস্টোর উপর নজর রাখছে। রাতে লিসার সাথে অন্য একজন সিআইএ এজেন্ট দেখা করতে আসে আর লিসার সাথে আমেরিকানদের দেখে ক্রিস্টোর গুপ্তচর তাদের ছবি তুলে নেয়। সকাল হলে লিসা আর তার কলিগ মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে ক্রিস্টোকে থামানো যায়। ইতিমধ্যেই লিসা জানতে পেরে যায় যে ক্রিস্টো আর সাবওয়ালের মধ্যে কানেকশন আছে এবং তারা বড় কোনো ধরনের মিশনের পরিকল্পনা করছে। এইসবের মধ্যেই তাদের অ্যাপার্টমেন্টে কলিং বেল বেজে ওঠে আর দুজন লোক এসেই প্রথমে তার পার্টনারকে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। তাদের প্রতিহত করার জন্য লিসা গানশট নেয়, কিন্তু এমন ভয়ঙ্কর দানবের সাথে লিসা কোনোভাবেই পেরে ওঠে না। ফলে লিসাকে অজ্ঞান করে কার্পেটে মুড়িয়ে তাকে নিয়ে যায় এক গোপন আস্তানায়। সেখানে দেখা যায় লিসাকে প্রচন্ড আকারে মেরে তার মুখ একেবারে এবড়ো থেবড়ো করে ফেলছে। তখনই ক্রিস্টো তার কাছে ফোন দিয়ে বলে, আমি জানি তুমি লোকাল কেউ না, তুমি হচ্ছে একজন সিআইএ এজেন্ট, তাই তোমার ভিতরের সব খবর আমাকে দ্রুত বলে দাও, অন্যথায় তোমার জন্য আরো অনেক ধরনের আদর আপ্যায়নের ব্যবস্থা করা হবে। লিসা যেহেতু একজন সিআইএ এজেন্ট, তাই সে এত সহজে মুখ খোলে না। ফলে তার উপরে শুরু হয় অজস্র অভিনব নির্যাতন। ইতিমধ্যে সিআইএ এজেন্ট লিসাকে কিডন্যাপ করার কাহিনী জেনে যায় আমেরিকান নেভি সিলের কর্মকর্তারা। এখানে এক ব্রিফিং এ তারা জানায় যে ক্রিস্টো একজন ইহুদি আর সাবওয়াল হলো একজন রাশিয়ান চেচেন যোদ্ধা। তারা ছিল খুব ছোটবেলা থেকেই একে অপরে খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু বর্তমানে তাদের দুজনের মধ্যে ঘোর আমেরিকা বিরোধী মনোভাব জন্ম নিয়েছে। সাবওয়াল কোনো ধরনের টাকা কিংবা ক্ষমতার লোভে এই দেশের ক্ষতি করতে চায় না। আসলে সে মন থেকেই আমেরিকানদের প্রচন্ড ঘৃণা করে বিধায় এই কারণেই সে যে কোনো মূল্যেই আমেরিকাকে পঙ্গু করতে চায়।
এই ব্রিফিংয়ে সিনিয়র চিফ প্রোটো জানায় তাদের মধ্যকার কানেকশনের ডিটেলস বের করার কারণেই লিসাকে ক্রিস্টো অপহরণ করেছে। আমাদের সোর্সের মতে তারা লিসাকে একটা দুর্গম জঙ্গলের মধ্যে আটকে রেখেছে। যেহেতু তারা ড্রাগ মাফিয়া, তাই তাদের কাছে ভারী অস্ত্র থাকতে পারে। এই সব ডিটেল শুনে ব্ল্যাক বেয়ার নামের একটি নেভি সিল রওনা দেয় লিসাকে রেস্কিউ করার জন্য। তারা রাতের অন্ধকারে প্রথমে প্লেন থেকে স্কাই ড্রাইভ দিয়ে সরাসরি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছায়। নেভি সিল তাদের অসামান্য দক্ষতায় একদম নিঃশব্দে জঙ্গল মারিয়ে সামনের দিকে যেতে থাকে। এক খালের কাছে এসে তারা হোল্ড করে আর বেজের সাথে কন্ট্যাক্ট করে তারা জানতে পারে এই মিশনের জন্য তাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ তাদের ব্যাকআপ টিমের সেখানে পৌঁছাতে সকাল 6টা বেজে যাবে। সকাল হলে হেলিকপ্টার এসে সেই ফরেস্টের মধ্যে দুটো পোর্টেবল স্পিডবোট দিয়ে নদীতে নামিয়ে দেয়। এখানে আমরা পুরো একটি রেস্কিউ টিমকে দেখতে পাই, যাদের কাছে ছিল অত্যন্ত ভারী সব মেশিন গান। এছাড়াও যাবার সময় তারা একটি ড্রোন আকাশে উড়িয়ে দেয়, যেন উপর থেকে সবকিছু মনিটরিং করা যায়। এইবার সেকেন্ড টিম ব্ল্যাক বিয়ার টিমকে জানায় তারা এখনো 20 কিলোমিটার দূরে আছে, তাই তারা কাছাকাছি না আসা পর্যন্ত এই মিশন জন্য তারা শুরু না করে। কিন্তু একটু পরেই দেখা যায় ক্রিস্টোর লোকজন আবারও লিসার উপর টর্চার করা শুরু করে। এইবার তারা একটি ড্রিল মেশিন দিয়ে লিসার হাতের তালু ছিদ্র করে দিলে লিসা এত জোরে চিৎকার দেয় যে পুরো জঙ্গলের আকাশ কেঁপে ওঠে। এমন ভয়াবহ চিৎকার শুনে সেইখানে থাকা ব্ল্যাক বিয়ার টিম মিশনের জন্য আর অপেক্ষা করতে চায় না, কারণ যে কোনো সময় তারা হয়তো লিসার জীবন নিয়ে নিতে পারে। এই ভেবে নেভি সিল টিম সিদ্ধান্ত নেয় তারা সেকেন্ড টিমের জন্য অপেক্ষা না করেই নিজেরা এই মিশন শেষ করে লিসাকে উদ্ধার করবে। ডেভ ও তার স্নাইপার লোকেশনের দূর থেকে হোল্ড পজিশনে থাকে আর বাকি টিম মেম্বারদেরকে সামনের দিকে পুশ করার জন্য অর্ডার করে। স্নাইপার তার স্কোপ দিয়ে দেখতে পায় সেখানে প্রায় 4-5 জন গানম্যান বাইরে অবস্থান নিয়েছে। তাদের উপর সে টার্গেট করে রাখলে বাকি টিম এবার সেই খালে নেমে পড়ে আর একদম নিঃশব্দের সাথে সামনের দিকে এগোতে থাকে। তারা এক ডুব দিয়ে এনিমির কাছাকাছি পৌঁছে যায়। উপরে থাকা ড্রোন থেকে লেফটেন্যান্ট সব গানম্যানের পজিশন ক্যালকুলেশন করে নেয় আর স্নাইপারকে ফায়ারিং এর নির্দেশ দেওয়া মাত্রই সে শট নিয়ে একজনকে খেয়ে দেয়। তবে মজার ব্যাপার হচ্ছে গুলির আঘাতে সেই গানম্যান পানিতে পড়ে যাওয়ার আগেই পানির নিচে থাকা আরেকজন নেভি সিল তাকে ধরে ফেলে, যাতে তার পড়ে যাওয়ার শব্দ কেউ টের না পায়। বুঝতেই পারছেন কতটা সাইলেন্ট কিলার এই নেভি সিল টিমটি। তাদের টার্গেট হচ্ছে কেউ কিছু বুঝে ওঠার আগেই অর্ধেক গার্ডকে খতম করা। তাই স্নাইপারের সাইলেন্সার লাগিয়ে তারা খালের অপর পার থেকে একে একে সবগুলো গার্ডকে ডাউন করতে থাকে। এইবার পানির নিচ থেকে অন্য সদস্যরা ডাঙায় উঠে পড়ে, কিন্তু একজনকে ডাউন করার সময় ওই গার্ডের কাছে থাকা পানির বোতল নিচে পড়ে যায় আর সেইটার শব্দে বাকি টেররিস্টরা বুঝে ফেলে যে তাদের উপরে কেউ অ্যাটাক করেছে। তাই বাকি টিম ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই তাদের উপর হামলা চালিয়ে বসে ক্রিস্টোর লোকজন। এই অতর্কিত হামলায় নেভি সিলের একজনের চোখে গুলি লাগে আর সে সেখানেই ডাউন হয়ে পড়ে। উপরে ড্রোন দিয়ে স্নাইপার বাইরে বের হওয়ার সবগুলো গার্ডকে পাখির মতো করে গুলি করতে থাকে আর অন্যদিকে ঘরের মধ্যে থাকা নেভি সিল এবং ক্রিস্টোর গ্যাংয়ের মধ্যে ব্যাপক ফায়ারিং শুরু হয়। কিন্তু নেভি সিল বলে কথা, মাত্র কয়েক মিনিটের মধ্যেই টেরোরিস্টরা কিছু বুঝে ওঠার আগেই সবাইকে খতম করে দেয়। এরপর তারা সন্ধান পায় লিসা মরিসের আর তার কাছে গিয়ে জানায় ভয় নেই, আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। কিন্তু এটাই যে লিসা মরিস তা ভেরিফাই করার জন্য লিসার কাছে তার মায়ের নাম আর ঠিকানা জানতে চাইলে লিসাও একদম সঠিক উত্তর দেয়। ফলে নেভি সিল 100% কনফার্ম হলে তারা লিসাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে ততক্ষণে ড্রোনের মাধ্যমে ডেভ দেখতে পায় দুইটা অস্ত্রসজ্জিত গাড়ি তাদের টিমের দিকে এগিয়ে আসছে। এইটা শোনার পর লেফটেন্যান্ট সবাইকে জানিয়ে দেয় আমাদের হাতে একদমই সময় নেই, দ্রুত এখান থেকে বের হতে হবে। অন্যদিকে রক ডেভ ও স্নাইপারকে বলে তোমরা দ্রুত এক্সিট পয়েন্টে উপস্থিত হও, আমরা যাবার পথে তোমাদেরকে পিক করে নেব। এই বলে তারা লিসাকে নিয়ে একটি গাড়িতে করে রওনা দেয়। তবে বের হওয়ার সাথে সাথে ক্রিস্টোর লোকজনের সাথে দেখা হয়ে যায় আর শুরু হয়ে যায় এক মারাত্মক ফাইট। মুহুর্মুহু ফায়ারিং করে তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু একটা সময় দেখা যায় তাদের গাড়ি কোনোভাবেই পিক আপ পয়েন্টে দাঁড়াতে পারে না। তাই টিম এবার ডেভকে বলে তোমরা সেকেন্ড এক্সিট পয়েন্টে যাও, আমাদের এখানে প্রচুর ফায়ারিং হচ্ছে। এইটা শুনে তারা দুজনেই সেকেন্ড পয়েন্টে উপস্থিত হলে স্নাইপার তার কাছে থাকা রকেট লঞ্চার দিয়ে একটি গাড়ি উড়িয়ে দেয় আর বাকি টিম অবশেষে তাদেরকে গাড়িতে তুলতে সক্ষম হয়। কিন্তু এরপরেই দেখা যায় আরো 3টা অস্ত্রসজ্জিত গাড়ি তাদের পিছু নিয়েছে। ইতিমধ্যেই মাইক নামে সেই সোলজারের জ্ঞান ফিরে আসলে সে আতঙ্কে চিৎকার করতে থাকে। তবে পুরো টিম জানায় আমরা মিশন সাকসেস করতে পেরেছি, চিন্তা করো না, আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব। এইদিকে নেভি সিল টিম তাদের সেকেন্ড টিমকে জানায় আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করেছি, এখানে প্রচন্ড পরিমাণে ফায়ারিং হচ্ছে, তাই আমরা লাস্ট এক্সিট পয়েন্টে যাচ্ছি, সেখানে তোমরা উপস্থিত হও। ওই টিম লাস্ট এক্সিট পয়েন্টের কাছাকাছি আসতেই ব্ল্যাক বেয়ার টিম তাদের গাড়ি পানিতে নামিয়ে দেয়
আর ঠিক তখনই সেখানে সেকেন্ড রেস্কিউ টিম উপস্থিত হয় আর তাদের হেভি মেশিন গান দিয়ে পুরো টেরোরিস্টের উপর তাণ্ডব লীলা চালায়। মুহূর্তের মধ্যেই তারা ওই টেরোরিস্টদের গাড়িবহর উড়িয়ে দেয় আর অবশেষে তাদের টিমের সবাইকে রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হয়। প্রথম মিশন তো শেষ হলো, কিন্তু এখনো আরো অনেক মিশন বাকি, যা আপনারা একটু পরেই দেখতে পাবেন। পরের সিনে আমরা ইউক্রেনের একটি গোপন স্থানে সাবল নামে সেই ব্যক্তিকে দেখতে পাই, যেখানে সাবল একটি অত্যাধুনিক মরণাস্ত্র রেডি করছিল। সেখানে দেখা যায় তার টিম একটি আত্মঘাতী বোমা হামলার জন্য একটি ভেস্ট বানিয়েছে, যা ছিল মারাত্মক লেভেলের ভয়ঙ্কর। এটাতে রয়েছে 500-এরও বেশি ফায়ার বক্স, যা ব্লাস্ট হওয়ার সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়বে। এমন একটি ভয়ঙ্কর ভেস্ট দিয়ে পুরো একটি শপিং মলে সবাইকে হত্যা করা সম্ভব। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে এই ভেস্টটি তৈরি সিরামিক বল দিয়ে, তাই কোনো মেটাল ডিটেক্টরের ক্ষমতা নেই এটি ডিটেক্ট করার। ফলে যে কোনো জায়গায় এটি পরে অনায়াসেই সিকিউরিটি ফাঁকি দেওয়া সম্ভব। এই সব দেখে সাবল অনেকটা এক্সাইট হয় আর তার অ্যাটাক প্ল্যান শেয়ার করার জন্য চলে যায় ক্রিস্টোর কাছে। তবে ক্রিস্টো তাকে জানায় ইতিমধ্যে আমেরিকান সিআইএরা তাকে নজরদারিতে রেখেছে, তাই এই মুহূর্তে সে তার পরিবারের কথা চিন্তা করে কোনো ধরনের রিস্কের মধ্যে জড়াতে চায় না। সে আরও বলে, আমরা আর কিছুদিন অপেক্ষা করি, তারপর হামলা করব। এই সব শুনে সাবলের মাথা পুরাই খারাপ হয়ে যায় আর সে ক্রিস্টোকে হুমকি দেয়। সে বলে, তুমি নিজের স্বার্থের জন্য এখন পিছিয়ে যাচ্ছ, কিন্তু আমি এই হামলা করেই ছাড়বো। তুমি যদি আমার সাথে থাকো তাহলে ভালো, না থাকলে আরো ভালো, তবে আমি স্বার্থপরের মতো পিছু হাঁটবো না। এই বলে সাবল সেখান থেকে চলে যায় আর মুভি সিন শিফট হয় সিআইএর বেস ক্যাম্পে। এইখানে সিনিয়র চিফ প্রোটো, রক এবং ডেভকে জানায়, আমরা যে লিঙ্ক পেয়েছি তাতে দেখা যাচ্ছে সাবল আর ক্রিস্টো বড় একটা অ্যাটাকের প্ল্যান করছে। সাবল চাই আমেরিকানদের মারতে আর ক্রিস্টো তাকে হেল্প করবে কিভাবে আমেরিকাতে তার টিম নিয়ে সে প্রবেশ করবে। তাই প্রথমে আমাদেরকে ক্রিস্টোকে ধরতে হবে। এই কাজের জন্য আমরা 3টা নেভি সিলকে অ্যাক্টিভ করেছি। প্রথম টিমটি যাবে সোমালিয়ায়, যেখান থেকে সাবল তার দলবল নিয়ে রওনা হবে মেক্সিকোর উদ্দেশ্যে। তারা কি করছে বা কতজন রয়েছে সাবলের সাথে এটা অ্যানালাইজ করবে টিম 1, আর টিম 2 এর কাজ হবে ক্রিস্টোকে অ্যারেস্ট করা, আর টিম 3 থাকবে মেক্সিকো আমেরিকার বর্ডারে। যেহেতু সাবল আমেরিকাতে ঢোকার জন্য মেক্সিকোতেই আসছে, তাই সে এমন একটি ভয়ানক লুপহোল ব্যবহার করবে সেখানে আমাদের নিয়ন্ত্রণ একদমই নেই বললে চলে। তাই সেখানেই আমাদের যেভাবেই হোক সাবলকে আটকাতে হবে। পুরো প্ল্যান শুনে ডেভ ও রক প্রস্তুতি নিতে থাকে মিশনে যাওয়ার জন্য। এখানে রক ডেভকে একটি চিরকুট দেয় আর বলে, যদি আমি ফিরে না আসতে পারি তাহলে এই চিরকুটটা তুমি আমার পরিবারকে দিয়ে দিও। ডেভ এটা শুনে হেসেই উড়িয়ে দেয় আর বলে, আরে স্যার, আমি আপনাকে না নিয়ে বাসায় ফিরবো না। এরপর সিন চলে যায় টিম 1 এর কাছে। সেখানে দেখা যায় নেভি সিলরা আকাশ থেকে সরাসরি সমুদ্রের মধ্যে ল্যান্ডিং করে, কিন্তু একটু পরেই সেখানে একটা বিশাল বড় সাবমেরিন উপস্থিত হয় আর তাদেরকে সাবমেরিনের মধ্যে নিয়ে আসা হয়। এরপর তাদেরকে ব্রিফ করা হয় যে সোমালিয়াতে গিয়ে তাদের কাজ হবে সাবলের উপর ভালো করে গোপনে নজর রাখা এবং সেই ইনফরমেশন আবারও আমাদের কাছে নিয়ে ব্যাক করা। ক্যাপ্টেনের কথা শুনে দুজন অফিসার সোমালিয়ার কাছে এসে সাবমেরিন থেকে বের হয় আর স্কুবার ড্রাইভ করে পৌঁছে যায় উপকূলের কাছাকাছি। এরপর তারা একটি মরু উপত্যকার মধ্যে নজরদারি করার সময় দেখতে পায় সাবল একটি টিম নিয়ে সেখানে হাজির হয়েছে। এই টিমের মধ্যে সবাইকেই নামাজ পড়তে দেখা যায়। আসলে সাবল ফিলিপাইন থেকে 17 জন নিরীহ মুসলিম ব্যক্তিকে অর্থ এবং জিহাদের লোভ দেখিয়ে নিয়ে এসেছে এই আত্মঘাতী হামলা করার জন্য, যাতে এমন ঘটনায় সে পুরো মুসলমান কমিউনিটির উপর দোষ চাপিয়ে দিতে পারে। এরপর অন্য একটি প্লেন সেখানে উপস্থিত হলে সবাই মিলে সেটাতে উঠে পড়ে মেক্সিকোতে যাওয়ার উদ্দেশ্যে। এই সব তথ্য নেভি সিল বেজে দিলে তারা টিম 3 কে বলে রেডি হয়ে মেক্সিকোতে যাওয়ার জন্য। এদিকে টিম 2 কে দেখা যায় সাউথ প্যাসিফিকের একটি আননোন স্থানে ক্রিস্টোর উপর রেডিতে। ক্রিস্টো এখানে তার প্রাইভেট জিওটেকে করে মজা মাস্তি করছিল, কিন্তু সে কি আর জানে যে তার জন্য ইতিমধ্যেই যমদূত চলে এসেছে তাকে প্যাকেট করার জন্য। কোনো কিছু বুঝে ওঠার আগেই নেভি সিল তার সব গার্ডকে দূর থেকে কুপঘাত করতে থাকে। এক পর্যায়ে একটি হেলিকপ্টার সেই জিওটেকের উপরে এসে সোলজারদের ল্যান্ডিং করায়। এরপর তারা ভিতরে গিয়ে একে একে সব বডিগার্ডগুলোকে উপরে পাঠাতে থাকে। এরপর ক্রিস্টোকে আটক করে সিনিয়র চিফ প্রোটো তার ইন্টারোগেশন শুরু করে। সেখানে ক্রিস্টো প্রথমে কোনো কিছুই বলতে চায় না, কিন্তু প্রোটো ক্রিস্টোর মেয়ের ছবি দেখিয়ে বলে, যদি আমাকে হেল্প না করো তাহলে তোমার ফ্যামিলির কোনো অস্তিত্বই পৃথিবীতে থাকবে না। যেহেতু ক্রিস্টো তার পরিবারকে অনেক ভালোবাসে, তাই এবার সে প্ল্যান সম্পর্কে সব জানিয়ে দেয়। সে জানায় 16 জন নিরীহ জিহাদি সিরামিক বলের তৈরি ভেস্ট পরে ইতিমধ্যে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা আমেরিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান যেমন শপিং মল, স্টেডিয়াম, বাস স্ট্যান্ডের মতো জায়গাতে হামলা চালাবে। যেহেতু বোমটি সম্পূর্ণ সিরামিক দিয়ে তৈরি, তাই কোনো ধরনের মেটাল ডিটেক্টর এটি ডিটেক্ট করতে পারবে না। ফলে যে কোনো স্থানে এই ভেস্ট দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হবে। এই সব শুনে প্রোটো বলে, তাহলে এই মিশনকে আমরা কিভাবে থামাতে পারি? ক্রিস্টো জানায়,
আমাদের সবকিছুই এখন হাতছাড়া হয়ে গেছে, আমার পক্ষে এটাকে থামানোর আর কোনো রাস্তা নেই। তবে সে জানায় মেক্সিকোতে এই টিমের একটি উৎস রয়েছে, সেখানে ভেস্ট বানানো হচ্ছে পাসপোর্ট করার জন্য। এই লিড পেয়ে পুরো টিম 3কে অর্ডার করে মেক্সিকো বর্ডারে রেড দেওয়ার জন্য। অর্ডার পেয়ে তারা রাতের অন্ধকারে সমুদ্র কাছে চলে আসে বর্ডার সংলগ্ন একটি গ্রামে। সেখানে পুরো টিম সন্তর্পণের সামনে এগোতে থাকে। পুরো এলাকা জুড়েই লোকাল মানুষের বসবাস, কিন্তু এর মাঝে কে যে টেররিস্ট সেটা বুঝে ওঠা খুব একটা সহজ কাজ নয়। ফলে তারা প্রতিটি বাড়ির দরজা খুলে একে একে চেক করা শুরু করে। তারা একটি বাড়ি চেক করার সময় সেখানকার একটি মহিলা চিৎকার করে উঠলে আসল বোম মেকার বুঝে ফেলে এখানে তাদেরকে ধরার জন্য মিলিটারি চলে এসেছে। তখন পুরো গ্যাং হামলে পড়ে নেভি সিলের উপর। মারাত্মক গোলাগুলির এক পর্যায়ে সকল লোকাল গ্যাংরা নেভি সিলদের কাছে ধরাশয়ী হয়ে পড়ে। কিন্তু এরই মাঝে একজন টেররিস্ট নেভি সিলের হেলিকপ্টারকে টার্গেট করে, কিন্তু তার রকেট ছাড়ার আগেই উপর থেকে ব্রাশ ফায়ার করে তার রকেট লঞ্চার সহ পুরো গাড়িকে ব্লাস্ট করে দেয় নেভি সিল। এরপর নিচে থাকা টিম খুঁজতে থাকে আসল বোমা বানানোর কারিগর কোথায়। ওই বেটা ঘাপটি মেরে রকেট লঞ্চার হাতে বসেছিল। রক যেই মুহূর্তে সেই রুমে প্রবেশ করে তখনই ওই লোকটি তার হাতে থাকা রকেট লঞ্চার ছুড়ে মারে, কিন্তু দূরত্ব অনেক কম হওয়ার কারণে রকেট লঞ্চারটি বিস্ফোরিত না হয়ে সেটা রকেট ভেস্টের মধ্যে আটকে যায়। ততক্ষণে বাকিরা সেই বোমা মেকারকে উপরে পাঠিয়ে দেয়, আর টেবিলে থাকা তার বানানো সেই ভেস্ট দেখে সবাই ঘাবড়ে যায়। তখন মেন বেস থেকে তাকে কল করে জানানো হয় যে মিশন কিন্তু এখনো শেষ হয়নি, কারণ বাকি যে টিম রয়েছে ইতিমধ্যে তারা মেক্সিকোর বর্ডারের দিকে রওনা দিয়েছে। তোমাদের সেখানে উপস্থিত হয়ে যেভাবেই হোক তাদেরকে আমেরিকায় প্রবেশের আগেই ব্লক করতে হবে। যেহেতু আমেরিকা মেক্সিকো বর্ডারে এমনিতেই অনেক ক্রাইসিস থাকে, তাই এই টিম মেক্সিকন বর্ডার গার্ডের সাথে সমঝোতা করে তবেই মেক্সিকোর অভ্যন্তরে প্রবেশ করতে হবে। যার কারণে টিম 3 মানে ব্ল্যাক বেয়ার টিম হেলিকপ্টারে চড়ে মেক্সিকান বর্ডারে উপস্থিত হয় আর মেক্সিকান চিফের সাথে সাক্ষাৎ করে। সেখানে মেক্সিকান চিফ জানায় আমরা তোমাদেরকে সহযোগিতা করতে পারি, তবে সেইটা হবে আনঅফিসিয়াল। তোমাদেরকে আমাদের গভর্নমেন্ট রাডারের মধ্যে থেকেই কাজ করতে হবে। তখন লেফটেন্যান্ট জানায় সেটা কোনো ব্যাপারই না, আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই আত্মঘাতী অ্যাটাকাররা একটা গোপন টানেল নেটওয়ার্ক ব্যবহার করবে আমেরিকায় প্রবেশ করার জন্য, যেটা একটি মিল ফ্যাক্টরির নিচে দিয়ে করা আছে। এইটা শুনে মেক্সিকান চিফ বলে সেইটা এখান থেকে খুব বেশি দূরে নয়, তবে এই রোডটা হচ্ছে মেক্সিকোর সব থেকে ভয়ঙ্কর রোড। সেখানে প্রতিটা অ্যাঙ্গেলে রয়েছে সশস্ত্র বাহিনী, তাদের কাছে আছে ভারী সব অস্ত্র আর সংখ্যাও প্রায় 100 খানেকের উপরে। তাই তোমার টিমের যদি এত মানুষের সাথে ফাইট করার ক্ষমতা থাকে তাহলেই যেতে পারো। যেহেতু দেশের অস্তিত্বের প্রশ্ন, তাই জীবন দিয়ে হলেও তাদের সাথে ফাইট করব এই মিশন ঠেকানোর জন্য। এই সব শুনে মেক্সিকান কমান্ডার তাদের একটি ট্রাকের মধ্যে লুকিয়ে ওই লোকেশনের দিকে আগাতে থাকে। আমেরিকানরা এমন ভাবে লুকিয়ে থাকে যে যাতে বাইরে থেকে কেউ বুঝতেই না পারে যে এর মধ্যেই রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেভি সিলের সদস্যরা। ইতিমধ্যেই সাবোয়াল তার বাকি বাহিনী নিয়ে টানেলের সেই চ্যানেলে উপস্থিত হয়। সেখানে একজন লিডার তাকে বলে আমার লোকজন তোমাদেরকে টানেলের মুখ পর্যন্ত নিয়ে যাবে, এই পর্যন্তই আমার প্রোডাকশন দেওয়ার কাজ শেষ। এরপর তোমাদেরকে নিজ দায়িত্বে টানেল পার করে আমেরিকায় প্রবেশ করতে হবে। এই সব কথার মাঝেই নেভি সিল টিম ওই আস্তানা কাছাকাছি চলে আসলেই তারা চেক পয়েন্ট ভেঙে সামনের দিকে এগোতে থাকে। এইটা দেখে পুরো মেক্সিকান গ্যাং হুড়োহুড়ি শুরু করে দিলে সেই খবর পৌঁছে যায় সাবোয়ালের কাছে। তখন সাবোয়াল তার বাহিনী নিয়ে সেখান থেকে সটকে পড়া শুরু করে। ততক্ষণে সেখানে মেক্সিকান গ্যাংয়ের সাথে নেভি সিলের যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু নেভি সিল বলে কথা, তারা তাদের শার্প শুটিং করে একে একে সবাইকে ডাউন করা শুরু করে। এরপর তারা 3টি গ্রুপে ভাগ হয়ে 3 দিক থেকে পজিশন নেয়। তাদের একটি টিম পাশের দরজা দিয়ে ভেতরে অ্যাম্বুশ করার জন্য প্রবেশ করে। সেখানেও তাদের সামনে টেররিস্ট উপস্থিত হলে মুহূর্তেই তারা তাদেরকে ভ্যানিশ করে দেয়। অন্যদিকে দেখা যায় সাবোয়াল একটি মেয়েকে ভেস্ট পরিয়ে সেখানে অপেক্ষা করতে বলে। সে বলে যখন আমেরিকানরা সেখানে আসবে তুমি আত্মঘাতী হামলা চালিয়ে তাদেরকে শেষ করে দেবে। মেয়েটি ভীত সন্তুষ্ট হয়েও রাজি হয় নিজেকে শেষ করে দেওয়ার জন্য। অন্যদিকে বাইরে থাকা টিম এক এক করে সব সন্ত্রাসীদের খতম করতে থাকে, কিন্তু তবুও যেন কোনোভাবেই সন্ত্রাসীদের সংখ্যা কমছে না। এরপর ডেভ একটি রুমের মধ্যে প্রবেশ করলে তার সামনেই সেই মেয়েটিকে দেখতে পায়। তার হাব ভাব ও হাতের বাটন দেখে সে বুঝে ফেলে সে আত্মঘাতী হামলা করতে চলেছে। মুহূর্তেই মেয়েটি ট্রিগার নামিয়ে দিলে বিশাল এক বিস্ফোরণের সৃষ্টি হয়। তবে ডেভ কোনো মতে ব্যাকআপ নিয়ে নেয় আর সে যাত্রায় তারা বেঁচে যায়। অন্যদিকে রক ও বাকি সেনারা একটি রুমের মধ্যে উপস্থিত হয়, কিন্তু কোথা থেকে যেন একটি গ্রেনেড এসে তার সামনে পড়ে। এইটা দেখে রক বুদ্ধি করে নিজেই গ্রেনেডের উপর ঝাঁপিয়ে পড়ে যাতে অন্য কেউ বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত না হয়।
আর সেই গ্রেনেডের প্রচণ্ড আঘাতে রক সেখানেই লুটিয়ে পড়ে। তার এমন আত্মত্যাগী মৃত্যুতে সবাই হতাশ হয়ে পড়ে। এইবার ডেভ টানেলের একদম কাছাকাছি এসে পড়লে দুজনের মধ্যে চলে ব্যাপক ফায়ারিং, এবং এই ফাইটিং এর এক পর্যায়ে সাবওয়ালের ছোড়া বুলেট এসে ডেভের এক পায়ে আঘাত করে বসে। সেই সাথে সাথে সাবওয়াল আরও কয়েক রাউন্ড গুলি করে ডেভকে পুরো ঝাঁঝরা করে দেয়। সাবওয়াল যখন ফাইনাল হেডশট নিতেই যাবে ঠিক তখনই অন্য একজন এসে সাবওয়ালের খেল সেখানে খতম করে দেয়। আর এর ফলে নেভি সিল অবশেষে সাবওয়াল ও তার দলকে নিউট্রালাইজ করে নিজের দেশকে বাঁচাতে সক্ষম হয়। মুভির পরের সিনে দেখা যায় দেশের সর্বোচ্চ সম্মানের সাথে রককে সমাহিত করা হচ্ছে। তবে ডেভ এখনো বেঁচে রয়েছে, কিন্তু মারাত্মক আঘাত পাওয়ার কারণে সে তার পা হারিয়ে ফেলেছে। সেখানে রকের গর্ভবতী স্ত্রী উপস্থিত হলে সবাই অনেক আবেগঘন হয়ে পড়ে। আর এমন আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।